চলুন আজ এমন একটা শক্তিশালী গল্পে ডুব দেওয়া যাক। একটা গল্প যা ভালোবাসা, আত্মত্যাগ আর ভবিষ্যতের এমন এক সত্যি নিয়ে কথা বলে যা আমাদের সবাইকে ভাবাবে। ভাবুন তো একবার, একটা জীবন বাঁচাতে গিয়ে কি আরেকটা জীবন শেষ করে দেওয়া যায়? কি অসম্ভব এক সিদ্ধান্ত, তাই না? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল চালিকা শক্তি। আর এই গল্পটা নেওয়া হয়েছে তোশিকাজু কাওয়াগুচির সেই বিখ্যাত বই বিফোর দ্য কফি গেটস কোল্ড থেকে। তাহলে চলুন পরিচয় করা যাক গল্পের প্রধান চরিত্রদের সাথে। ফারজানা একজন চিত্রশিল্পী আর তার স্বামী সালেহ। তারা দুজন এমন এক কঠিন পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছে যা তাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে। তো সমস্যাটা ঠিক কি? ফারজানার হার্টের অবস্থা খুব খারাপ। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছেন যদি সে তার সন্তানকে জন্ম দিতে যায় তাহলে তার নিজের জীবন প্রায় নিশ্চিতভাবেই শেষ হয়ে যাবে। এখানেই গল্পের মূল সংঘাতটা, মায়ের জীবন নাকি তার অনাগত সন্তানের জীবন। স্বাভাবিকভাবেই সালেহ চায় ফারজানা বেঁচে থাকুক, কিন্তু ফারজানা সে তার সন্তানের জন্য সবকিছু ছাড়তে রাজি। বুঝতেই পারছেন, দুজনের এই ভিন্ন ইচ্ছার কারণে তাদের মধ্যে একটা বিশাল মানসিক টানাপোড়েন তৈরি হয়েছে। কিন্তু ফারজানার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে চলে যাওয়ার পর তার সন্তানটা কি সত্যি ভালো থাকবে, সুখে থাকবে? এই একটা প্রশ্নের উত্তর তাকে এতটাই তাড়া করে বেড়াচ্ছে যে সে এক অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর সেই জায়গাটা হলো ঢাকার হাতির ঝিলের কাছে একটা ছোট্ট শান্ত ক্যাফে, নাম অরণ্যী। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই জায়গাটা একটা অদ্ভুত রহস্য লুকিয়ে রেখেছে। ক্যাফেটার ভেতরে আধুনিক সবকিছুর মাঝেও এক কোনায় রাখা আছে একটা পুরনো সেগুন কাঠের চেয়ার। আর এই চেয়ারটাই হলো ফারজানার সব প্রশ্নের উত্তর পাওয়ার চাবিকাঠি। কারণ এই চেয়ারে বসলে নাকি সময় ভ্রমণ করা যায়। ফারজানা ঠিক করে সে 10 বছর ভবিষ্যতের দিকে পাড়ি দেবে। কিন্তু ব্যাপারটা অত সহজ না। এই জাদুকরী চেয়ারে বসার কয়েকটা বেশ কড়া নিয়ম আছে। যেমন, অতীতে বা ভবিষ্যতে যাওয়া যাবে ঠিকই, কিন্তু দেখা করা যাবে শুধু তাদের সাথেই যারা কোনো না কোনো সময় এই ক্যাফেতে এসেছে। আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো, সামনে যে কফিটা রাখা হবে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই বর্তমানে ফিরে আসতে হবে। এই নিয়মগুলো কিন্তু ফারজানার এই যাত্রায় একটা অন্যরকম টেনশন আর উত্তেজনা যোগ করে, তাই না? তো ফারজানা চেয়ারে বসে কফিতে চুমুক দিল, আর ঠিক সেই মুহূর্তে তার চারপাশের সবকিছু যেন ঝাপসা হয়ে যেতে শুরু করল। যখন আবার সব পরিষ্কার হলো, সে দেখল সে আর বর্তমানে নেই। সে পৌঁছে গেছে ঠিক 10 বছর পরের ভবিষ্যতে। তার চোখের সামনে ক্যাফেটা এখন অনেক বেশি মডার্ন। জানালার বাইরে দিয়ে শোঁ শোঁ করে মেট্রো ট্রেন চলে যাচ্ছে, একেবারে বদলে যাওয়া এক ঢাকা শহর। আর ঠিক তখনই দরজায় চোখ পড়তে সে দেখল সালেহ ঢুকছে। বয়স বেড়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব। আর শালের হাত ধরে আছে নীল ফ্রক পরা 10 বছরের একটা ছোট্ট মেয়ে, যার নাক আর চিবুক একদম ফারজানার মতো। ফারজানার বুঝতে এক মুহূর্ত দেরি হলো না, এই তো তার মেয়ে নীলপদ্ম, আর আজ তার জন্মদিন। ফারজানা তো ওদের কাছে অদৃশ্য, তাই সে একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার বুকের ভেতরটা ধুকপুক করছে, কারণ সে জানে তার সবচেয়ে বড় ভয়ের উত্তরটা সে এখনই পেতে চলেছে। ঠিক তখনই ছোট্ট নীলপদ্ম তার বাবাকে জিজ্ঞেস করে বসে, বাবা, মা কি জানতেন আমি তাকে কতটা ভালোবাসি? মা কি আমার জন্য দুঃখ পেয়েছিলেন? ভাবুন তো, এই প্রশ্নটা যেন ফারজানার নিজের মনের ভেতর থেকে উঠে আসা এক প্রতিধ্বনি। আর সালেহের উত্তরটা শুনুন। সে বলে, তিনি জানতেন তুমি আসবে, তাই তিনি একটুও ভয় পাননি। তিনি তো আজ তোমার মধ্যেই বেঁচে আছেন। ব্যাস, এই একটা কথাই ফারজানার সব অস্থিরতা, সব ভয়কে এক মুহূর্তে উড়িয়ে দিল। এই শান্তির জন্যই তো সে এত কিছু করেছে। এই একটা দৃশ্য দেখেই ফারজানার মনের ভেতর থেকে সব মেঘ কেটে গেল। সে বুঝতে পারল সালে ভেঙে পড়েনি, বরং সে ফারজানার স্মৃতি আর ভালোবাসাকে আঁকড়ে ধরে তাদের মেয়েটাকে কি সুন্দরভাবে বড় করে তুলছে। ওদিকে কফির কাপ থেকে ধোঁয়া ওঠা প্রায় বন্ধ হয়ে গেছে। সময় শেষ। ফারজানা শেষ চুমুকটা দিয়েই বর্তমানে ফিরে আসে। ক্যাফেতে উদ্বিগ্ন সালে বসেছিল। ফারজানা তার দিকে এগিয়ে গিয়ে তার হাতটা নিয়ে আলতো করে নিজের পেটের ওপর রাখল। তার যাত্রা শেষ, আর সে সাথে করে নিয়ে এসেছে একরাশ সাহস আর নিশ্চয়তা। তার মুখে এখন আর কোনো ভয় নেই। সে সালেহকে বলে, সালেহ, আমি আর ভয় পাচ্ছি না। আমাদের নীলপদ্ম দেখতে খুব সুন্দর হবে, তাই না? ফারজানার এই যে পরিবর্তন, ভয় থেকে ভালোবাসায় উত্তরণ, এটাই কিন্তু এই গল্পের আসল শক্তি। আসলে গল্পটা শুধু আত্মত্যাগের না, এটা দেখায় যে বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। এটা আমাদের শেখায় যে স্মৃতি আসলে বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি।
আর সবকিছুর ওপরে এটা হলো ভালোবাসার চূড়ান্ত জয়ের গল্প। শেষে গিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? স্মৃতি কি সত্যিই মৃত্যুর চেয়েও বেশি শক্তিশালী? এই গল্পটা আমাদের সেই গভীর সম্পর্কগুলো নিয়ে ভাবতে শেখায়, যা সময় বা মৃত্যুকেও হার মানায়। আমাদের সাথে এই অসাধারণ গল্পটা অনুভব করার জন্য অনেক ধন্যবাদ। এই সিরিজের পরের বই টেলস ফ্রম দ্য ক্যাফে থেকে বন্ধুত্ব আর বিবেকের আরও একটি দারুণ গল্প নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসব।